প্রিয় দর্শক, বিশ্বকাপের আলোয়ের আরেকটা পর্বে আপনাদের স্বাগত জানাই আমি উৎপল শুভ্র। আসলে বললেই হইতো যে বিশ্বকাপের আলোয় আপনাদের স্বাগত জানাই। আলোতে স্বাগত জানানোটা সবসময় একটা আনন্দের ব্যাপার। আর বিশ্বকাপের আলো ২ ভাবে বলতে পারি যে বিশ্বকাপের আলো যদি আমি বলি যে আ এখন কোয়ার্টার ফাইনাল পর্যায়ে চলে গেছে। কিন্তু আলোটা আস্তে, আস্তে নিভে আসছে এক অর্থে। কারণ বিশ্বকাপ শেষের দিকে। আবার উল্টো দিকে বললে বিশ্বকাপের আলো আস্তে, আস্তে বাড়ছে। এখন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এখন স্টেক গুলো অনেক বড়, ম্যাচগুলো অনেক বড়। সেদিকে হয়তো আলো আরো বেশি বিচ্ছুরণ দেখছি আমরা। এই সবকিছু নিয়ে আলাপ করব আজকে আমরা। এই আজকের যে পর্ব সেটাকে আমরা কি নিয়ে আলাপ করতে পারি এটা অনুমান করার জন্য কোনো পুরস্কার নাই। কারণ এটা পৃথিবীর সবাই জানে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক এবং রেফারিং বিতর্ক। এটা আমাদের আজকের আলোচনার বিষয়। তারপরে আমরা হয়তো অন্য নানা বিষয় নিয়ে কথা বলতে পারি। এই আজকের এই পর্ব বিশ্বকাপের আলোয় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের আলোয়। আপনাদের নিশ্চয়ই একটা কৌতূহল আছে যে উৎপল শুভ্র তো এই প্রোগ্রামটা প্রায়ই করে। সাথে কে? উনি তো আসল লোক। তো সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মারুফুল হক, হুম। কোচ এবং ফুটবল বিশ্লেষক। কোচ হলে তো আসলে ফুটবল বিশ্লেষক হইতেই হয়, তাই না? ক- এটা কি দেওয়ার দরকার আছে আসলে পরিচয়টা? না, রাইট। আসলে এখন কোচ না হয়ে কিন্তু ফুটবল বিশ্লেষক হওয়া যায় আর কি। এই রাইট। জন্য কোচ এই আগে জন্য বলেছেন, কোচটা ধন্যবাদ। না, কোচটা আমরা রাখবোই। জি, কোচটা আমরা জি, রাখবোই। কারণ কোচ জি। সবাই হতে পারে না। না, সেটাই। ফুটবল বিশ্লেষক তো আমিও তো চেষ্টা করি। হয়তো পারি না। না, না, সে তো মানে আপনার প্রফেশনালি অনেকেই চেষ্টা করে। জি, যে মারুফ, বিষয় তো obvious যে আজকে ইনফেক্ট কালকে রাত থেকে শুরু করে আজ পর্যন্ত জি, এটা পুরো ফুটবল বিশ্বেই আসলে এটা সবচেয়ে আলোচনা। বাংলাদেশে যেহেতু এই পুরনো কথা ব্রাজিল, আর্জেন্টিনা হুম, দেশ প্রায় সমানভাবে বিভক্ত। সেখানে কালকের ম্যাচ যেটা হলো, আমি যদি ভুলে যাই যে এটা আর্জেন্টিনা না, রাইট, ব্রাজিলের কোনো ব্যাপার নাই। তারপরেও ইন্ডিভিজুয়ালি দেখলেও ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ। মানে রাইট, ওভারঅল যে কামব্যাক রাইট, সবকিছু মানে ড্রামা, কন্ট্রোভার্সি, শেষ ইমোশনাল ব্যাকগ্রাউন্ড বা সিনেমা। আমি এই যে আমাদের মেরিল ক্যাফে করতে একজন এসেছেন মনোজ প্রামাণিক। জি, উনাকে বলছিলাম আপনারা কি সিনেমা বানান? কালকে তো আসল সিনেমা হলো। জি। আপনার ম্যাচটা দেখার অনুভূতিটা যদি আগে বলেন। অ্যাকচুয়ালি মানে আর্জেন্টিনার লাস্ট ২ টা ম্যাচ আপনার ক্যাবা ভার্দের সঙ্গে, এবং ওইটাও কালকে তো ২ টাই ম্যাচে আপনি যদি সিনেমার কথা বলছিলেন, আমি বলব ২ টাই আসলে মানে সিনেমা। আসলে আমি আ যখন থেকে মানে এই প্রফেশনে এসেছি তখন থেকে আসলে ওই খেলার যে মেইন এনজয়মেন্টটা, গোল, ফাউল, কর্নার, ফ্রি কিক, প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স সেগুলা অনেক সময় ভুলে যাই। মানে আমি আমার কাজটা করতে থাকি। কিন্তু কালকের ম্যাচ এবং আগের ম্যাচ আর্জেন্টিনার, আসলে আমার কাজটা আমি ভুলে গিয়েছিলাম। আমি দর্শক বনে গিয়েছিলাম। তারপরেও চেষ্টা করেছি আনন্দ নেওয়ার জন্য। তো আ এই হলো ওভারঅল মানে আমার ম্যাচ দেখার এক্সপেরিয়েন্স কালকের ম্যাচটার। না, এটা খুব ভালো বললেন আপনি যে একটা ম্যাচ কিরকম হলে আপনি যেটা আমি আমি জানি এটা আপনি দেখেন যে কে কোথায় দাঁড়িয়ে আছে, জি, রাইট। উইথআউট বল কে রান করছে, সাবস্টিটিউট গুলো কি হচ্ছে বা জি, কোচ হয়তো ৩ জনকে ওয়ার্ম আপ করাচ্ছে। আপনি গেস হুম, করার চেষ্টা করছেন আসলে কাকে নামাবে। রাইট। এত সব চিন্তা করলে তো আসলে খেলার মজাটা খেলা পাওয়া যায় না। পাওয়া যায় না। কিন্তু কালকে আপনাকে এগুলো সব ভুলিয়ে দিয়ে খেলার মধ্যে ডুবিয়ে দিয়েছে। খেলার মধ্যে ঢুকেছি। আচ্ছা, এখন খেলার মধ্যে যদি আসি, এটা তো ধরেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ বললাম, আবার এই কন্ট্রোভার্সি চলছে এবং অনেক চলবে। হুম, অ্যা সবাই যেটা জানে সেটা মনে করিয়ে দেই। মিশর ১ গোলে এগিয়ে গেল। ২য় গোল করলো যেটা এই ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল হতো কিনা আমি জানি না, বাতিল না হলে। জি, যেটা VAR এ অনেক পেছনে গিয়ে বাতিল হলো। জি। তারপরে আর্জেন্টিনার কামব্যাক, সালার তারপর ফাউল, আরেকটা করেছে ২-০ হয়েছে। তারপরে আবার ২-০ হলো। ২-০ হুম, হওয়ার পরে মেসির পেনাল্টি মিস। জি, আসলে বলতে গেলে এই ম্যাচ সম্পর্কে এত সব মোমেন্ট। জি। তো আপনি যদি আমরা একটা করে শুরু করি যে মিশরের পারফরম্যান্সটা আপনাকে অবাক করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবাক করেছে। আসলে আপনি বলছিলেন যে দাদা আপনার এই ম্যাচটাতে আ আমি কালকে মানে টেকনিক্যাল এবং আপনার স্কিলের বিষয়, টেকনিক্যাল বিষয় সেটা থেকে কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো অনেক বেশি ছিল। সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো এত বেশি ছিল যে আসলে আমার কাছে মনে হচ্ছে টেকনিক্যাল স্কিলকে ছাপিয়ে সাইকোলজিক্যাল স্কিলটা আমার কাছে খুব বেশি ছিল এই মাঠে। আ আর যেটা আপনি বলছিলেন যে আসলে মেসির পেনাল্টির পর থেকে আসলে সাইকোলজিক্যাল আ মানে মানে ভেরিয়েশন গুলো আসছিল। আর আ ওদের আপনার মিশরের যে পারফরম্যান্স এটা আমি বলব যে আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত এই ওয়ার্ল্ড কাপে যাদেরকে আন্ডারডগ হিসেবে ধরা হচ্ছে বা
সমশক্তির না, কিছুটাই নিম্ন মানে নিচু শক্তির, ওরা কিন্তু প্রতিটা চমকে ম্যাচে দিচ্ছে। চমকে সারপ্রাইজিং, এবং সারপ্রাইজিং শুধু মাঠের পারফরমেন্স, তাদের টোটাল প্রিপারেশন এবং ম্যাচের ট্রেনিং। টেকটিক্স এবং তাদের স্ট্র্যাটেজি কিন্তু সারপ্রাইজ করে দিচ্ছে। আপনার স্বভাবত ধরে নেওয়া হয়েছিল যে হয়তো এই ম্যাচে মিশর লো ব্লকে থাকবে, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাবে, কিন্তু আপনি দেখেন ম্যাচ শুরুর পর থেকে কিন্তু ওরা সব মিড ব্লকে চলে আসছিল। তাইলে তাদের প্রিপারেশনটা আমার কাছে মনে হচ্ছিল যে হাই প্রেস থেকে ওরা বেরিয়ে আসবে কিভাবে এবং তাদের গতানুগতিক ধারায় বেরিয়ে আসবে, কিন্তু যখন ওরা মিড ব্লকে চলে আসে তখন কিন্তু মিড ব্লক ব্রেক করতে পারছিল না, এবং এর পরে আবার মেসির আপনার পেনাল্টি মিস, তারপরে থেকে সাইকোলজিক্যাল বিষয়গুলো চলে আসছে, এবং আপনি যে পর্যায়ক্রমে যান, যখন 1-0 হলো তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে 1-0 যদি থাকে তাহলে মিশরের জেতার চান্স আছে, কিন্তু একাধিক গোল হলে জেতার চান্স নেই, কারণ এখানে এমন একটা মঞ্চ, এমন একটা বিষয় যে সকলের আবেগটা চলে আসে আসলে এই পর্যায়ে, হয়তো অনেকেই মানে নিশ্চিত হয়ে যায় আমরা 2-0 এই ম্যাচে, আর তারা তখন অলরেডি সেলিব্রেশনের জন্য ওয়েট করতে থাকে, কোয়ার্টার ফাইনালের কথা ভাবা শুরু করে। আপনার এটা হিউম্যান বিং, এটা চলেই আসে, এবং এটা যারা ওভারকাম করে আসতে পারবে এবং তাদের মেন্টাল কন্ট্রোলটা বেশি, তারা কিন্তু ওভারকাম করে আসতে পারে, এবং সেই মেন্টাল কন্ট্রোল কিন্তু আপনার আর্জেন্টিনা দেখিয়েছে। এবং এই ম্যাচে একটা জিনিস আমি পাবো, সেটা পেয়েছি, সেটা হলো আমার কাছে, আমি ওয়ার্ল্ড কাপের লাস্ট 4টা ম্যাচ, কালকের ম্যাচ ছাড়া আর্জেন্টিনা ম্যাচে আমি মেসিকে কখনো এইভাবেই দেখিনি। মানে যখন পেনাল্টি মিস করেছে তখন পর্যন্ত সে কিন্তু আপনার কাম কুল ছিল, যখন 2-0 হলো তখন থেকে আমি দেখেছি সেই 20 বছর আগের মেসি, এবং 2-3 ড্রিবল করা, সেখানে তাকে মানে ফাউল ছাড়া আটকাতে পারছিল না, এবং ফাইনালি সে কিন্তু একটা বল 4-5 জন ড্রিবল করে সে কাটব্যাক করেছিল। তো এই মেসি যখন আপনার এই মূর্তি নেয়, তখন এই টিমটা যখন বাকি যারা থাকে যারা বলছিলাম মেন্টাল, মেসিকে দেখে কিন্তু পুরো টিমটা উদ্বুদ্ধ হয়েছিল। আমি ভুল সময়ে কফিতে চুমুক দিয়ে দিয়েছি, আপনার কথা শেষ হয়ে গেছে। তো এবং একটা আমি মানে কোনটার আগে কোনটা আসবে একটু ক্রনোলজিতে একটু প্রবলেম হতে পারে। আপনি যে কথাটা বললেন সেটা বোধহয় ওই এই ম্যাচের শেষ দৃশ্য দিয়ে বোঝা যায়। এটা তো নরমালি ট্রফি জেতার পরে আমরা দেখি। রাইট, পুরো কোচকে উপরে তোলা বা কোন দলের মেইন প্লেয়ারকে বা কারো হয়তো বিদায় রাইট, এরকম ভাবে সেলিব্রেশন করা হয় যে উপরে ছুড়ে এবং ফেলা। ম্যাক্সিমাম প্লেয়ারদের চোখে পানি। হ্যাঁ, এবং সেটা রাউন্ড 16 জেতার পরে এটা খুবই রেয়ার একটা দৃশ্য। রাইট, এ দিয়ে বোঝা যাচ্ছে যে ইমোশনালি তারা আসলে কিসের ভিতর দিয়ে গেছে। এবং মেসি ধরেন ছলছলে চোখ দেখেছি, ফুফিয়ে কান্না দেখেছি, Right. আটকানোর চেষ্টা দেখেছি। জি। কিন্তু এই মাঠে এইভাবে এটা নেইমারকে আমরা অনেকবার দেখেছি বা Right. রোনালদোকে দেখেছি। মেসিকে তো এইভাবে কাঁদতে না, দেখিনি কখনো আমরা কখনো। ইমোশনাল হতে দেখা যায় না। মানে আপনি যে সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছেন, এটার জি। ভিতর দিয়ে একটা আসলে ঝড় বয়ে গেছে। রাইট, রাইট। কারণ ওখানে মানে আমার কাছে মনে হচ্ছে মেসি যদি পারফর্ম না করতো তাহলে কিন্তু অনেকেই কিন্তু ধরে নিয়েছিল এখান থেকে কামব্যাক করা সম্ভব না। যখন দেখছি সামনে থেকে মেসি এভাবে ফাইট করছে, তখন আমার কাছে মনে হচ্ছে পুরা টিমটাই এভাবেই মানে মেসির সাথে যোগান দিয়েছে। এবার আমরা একটু কন্ট্রোভার্সিতে আসি। যে গোলটা বাতিল হলো আপনার 58 মিনিটে। জি। যেটা বলছিলাম যে গোলটা যদি বাতিল না হতো, এটা আসলে যে আমরা মানে ধরেন মিশর বলার কারণে সৌদি আরব চলে আসতেছে মাথায়। ওই যে সাইদ ওয়ারেনের সেই গোল 94 সালে। আমরা এখনো ভিডিওতে দেখি। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সোলো গোল। এটা যিনি গোল করেছেন তার চেয়ে বেশি কৃতিত্ব হোসাম হাসানের। যিনি বলটা এই পুরো মাঠ বলতে গেলে দৌড়ে গিয়ে বানিয়ে দিলেন। এই গোলটা যে বাতিল হলো এবং ভিআর অনেক পেছনে গিয়ে বিল্ড আপে করলো। এটা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। বাংলাদেশে মতের ক্ষেত্রে হয়তো বায়াসনেসটা বেশি কাজ করছে। নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে এই ডিসিশন রাইট ছিল কিনা এবং ভিআর এখানে কিভাবে কাজ করেছে এটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা আমি আসলে যেটা আমি মানে আমার ফিল করেছি এবং আমার ফুটবল সেন্স বা রেফারিং যেটুকু আমি দেখেছি শুনেছি, এরকম কিন্তু অনেক রেকর্ড আছে যে অনেক পিছন থেকে একটা বল যখন খেলা শুরু হয় তখন বল গেইন করার পর এবং এই বলটা গেইন করেছে কিভাবে সেটা থেকে শুরু করে একবার এন্ড পর্যন্ত, তাইলে কিন্তু এটা ওইখানে সবগুলো কিছু যাচাই করা হয়। সেই যাচাই থেকে হয়তো এটা বের হয়েছে, কিন্তু এটা নতুন কিছু না। ভিআর কিন্তু এরকম অনেক রেকর্ড আছে যে গোল হওয়ার অনেক পরে যে আপনার এটা বাতিল হয়েছে, হয়তো অন্য কোনো কারণে হ্যান্ডবল, ফাউল অথবা অফসাইড, সেটার জন্য। কারণ এটা জেনুইন, এটা নিয়ে আসলে কোনো কন্ট্রোভার্সি ষড়যন্ত্র তথ্য নাই। ফিফা মানে মিশর যে আউটবাস্টটা করেছে এটা খুবই আনইউজুয়াল ওয়ার্ল্ড কাপে। ফিফা মেসিকে রাখতে চায়, আর্জেন্টিনাকে রাখতে চায়, তাদেরকে চ্যাম্পিয়ন অলরেডি দিয়ে দাও, মানে এক একজন এক এক কথা বলছে এবং সেই ক্ষোভটা হয়তো এরকম একটা ম্যাচ হারার পরে আসতে পারে। আমি যদি একটা জিনিস বলি, এটা আপনি মানে আপনার সাথে মিলিয়ে নিতে চাই। আমি যেটা বুঝি যে আমি যতটুকু জানি যে ম্যাচ যখন চলে একটা গোল হয়, ভিআর কিন্তু কন্টিনিউয়াস চেক করতে থাকে। রাইট। যখন সে মনে করে ভিআর রেফারি
মানে ভিআর মানেই তো মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। রেফারি। ভিআর যখন মনে করে যে এখানে ইন্টারভেন করা দরকার, রেফারি একটা জিনিস মিস করে গেছেন, তার এটা একটু দেখা দরকার যে উনি ঠিক ছিলেন কিনা, তখন তিনি দৃষ্টি আকর্ষণ করেন। রাইট। যেটা অনেক দর্শক প্রশ্ন করছে যে ওইটা যদি স্ক্রিনে যায় এটা স্ক্রিনে গেল না কেন? জি। সেখানে ভিআর তাকে ইনস্ট্রাক্ট করে নাই যে স্ক্রিনে তোমার যাওয়া দরকার। ভিআর মনে করছে না এটা ফেয়ার। ফেয়ার। মানে সালার ক্ষেত্রে যেটা হয়েছে। অনেকের প্রশ্ন হচ্ছে যে সালারটা তাহলে চেক হলো না কেন? সেটা কি এই কারণে যে ওদের ডিফেন্ডার বলটা উইন করে ফেলছিল, বলটা ছিল সালার পেছনে, বুটে বাড়ি? নাকি অন্য কিছু? এটা আসলে মানে জিনিসটা ওই মোমেন্টে সাদা চোখে এরকম মনে হয়েছে যে আসলে বলটা আলভারেজ উইন করে ফেলেছে, সেই জন্য হয়তো ইয়ে নেই। কিন্তু যদি আবার মানে আপনি যদি ভিআর চেক করতো তাহলে অ্যাটলিস্ট ভিআর চেক করার প্রয়োজন ছিল আমি মনে করি। কারণ বলটা যখন সালাহ লস করেছে তখন কিন্তু বলটা 50-50 এবং বলের মোমেন্টাম কিন্তু সালার দিকে ছিল। তো এখানে আমি অপশনটা কি থাকতে পারে? বলটা কি সালার পেছনে ছিল না তখন? সালার পেছনে ছিল, কিন্তু সালার পেছনে বলটা এদিকে সালার দিকে আসছিল। সে উইন করতে পারত। উইন করতে পারতো। এখন যদি আপনার এখানে যদি আমি টেকনিক্যাল বিষয়ে আনি তাহলে সালার কিন্তু এই বলটাকে শিল করার সুযোগ ছিল। কারণ বল কিন্তু আগে উইন করে নাই। বল পায়ে মানে সালার পায়ে লাগা মানে ওই আলভারেজের পা লাগার পর সে যে বলটা উইন করেছে। তাহলে একটা সুযোগ ছিল এখানে। তাহলে ভিআর চেক করলে আমার মনে হয় এটা অন্যরকম হতে পারত। সেটা তাহলে এক ম্যাচে ২ রকম হলো কেন? এখানে কি আসলেই মানে এখন ইনফান্তিনো কে ট্রাম্প ফোন করে যদি লাল কার্ড করে দিতে পারে যে স্থগিত করতে পারে। পরের ম্যাচ মানে মানে এখন মনে হচ্ছে সবকিছুই সম্ভব। তাহলে এটা কি মিশর যে অভিযোগগুলো করছে এটা তো একবারে উড়িয়ে দেওয়া যাবে না, একবারে উড়িয়ে দেওয়া যাবে না। একবারে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ যখন ভার চেক করে তখন কিন্তু সবগুলাই চেক করা উচিত। একটা গোল যখন একটা দলের পক্ষে যাচ্ছে এরকম একটা প্রায় ৩০ সেকেন্ড পিছন থেকে আমি নিয়ে আসছি চেক করে, তাহলে এখানে এটাও চেক করা প্রয়োজন ছিল আমি মনে করি। আচ্ছা, আগের যেটা বাতিল হলো গোলটা, জি। ওইটার ক্ষেত্রে কি এটাও একটা ভূমি আমি জাস্ট সাধারণ দর্শকের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো করছি। কিছু উত্তর হয়তো আমিও জানি, তবে আপনার মুখ থেকে শুনতে চাই। এটা আরেকটা ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ওইখান থেকে যখন সে বলটা উইন করলো হুসাম হাসান, মাঝখানে যদি আর্জেন্টিন কোনো প্লেয়ারের টাচ থাকতো তাহলে হয়তো হতো না এটা। কারণ মাঝখানে কিন্তু আনইন্টারাপ্টেড সে সবাইকে পার করে চলে গেছে। এটা হয়তো একটা রিজন। এটা হইতো আবার যদি আবার ট্রানজিশন হইতো, মানে আবার একটা ট্রানজিশন হইলে কিন্তু তাহলে কিন্তু এটা হইতো না। কিন্তু একই বিল্ড আপ থেকে শুরু হয়েছে, সেখানে কোনো ট্রানজিশন হয় নাই। সেই জন্য আপনার এটা ধরা হয়েছে। মাঝখানে একটা কোনো ট্রানজিশন হইলে তাহলে এটা ধরা হতো না। আপনি ২ টা চেঞ্জের কথা বলছিলেন এই শো শুরুর আগে, যেখানে স্কালোনির আপনি একটা বড় মাস্টার স্ট্রোক দেখেন। যে নিকোলাস গঞ্জালেস নামলেন তালিয়াফিকোর জায়গায়। হ্যাঁ, আর ডিপলকে তুলে নিয়ে কাকে নামালেন? আপনার লাউতারো মার্টিনেজ। এই ২ টা চেঞ্জ কিভাবে আর্জেন্টিনার খেলা চেঞ্জ করে দিয়েছে? আমি আগেই বলছি এটা হচ্ছে ৬২ মিনিটে। জি, ৬২ এক মিনিট দেখে নিই। ৬২ মিনিট পর্যন্ত 2-0 ওরা 2-0 গোলে পিছিয়ে আছে। আর্জেন্টিনা শুরু করেছিল কিন্তু আমরা 4 ব্যাক নিয়ে শুরু করেছে। সেটা 4-4-2 ছিল, 4-2-3-1 ছিল, 4-3 তে ছিল। কিন্তু ব্যাক 4 ঠিক ছিল। তো যখন এরকম আপনার ৬০ মিনিট পর্যন্ত পিছনে আছে তখন এখান থেকে ব্যাক করার আর কোনো ওয়ে নেই। তো আমি যেটা বলছিলাম যে স্কালোনি আসলে কোচিং একটা বিষয় আছে। আপনি প্রথম ৩০ বছর শিখবেন, তারপরে আপনি করবেন। আমার মনে হয় যে স্কালোনি সেই শিক্ষাটা শেষ হয়ে গেছে, সে এখন করছে। নাইলে মানে এই চেঞ্জ এই লেভেলে আমি খুব কম। স্কালোনির বয়স তাহলে তো শিখা শুরু করছে ১০-১২ বছর বয়স থেকে। এরকমই মনে হচ্ছে আরকি। খুব ম্যাচিউরড মনে হচ্ছে বয়সের তুলনায়। ম্যাচিউরড মনে হচ্ছে। কারণ আপনার তালিয়াফিকের কিন্তু তার একটা প্রভাব ছিল ম্যাচে। যে ফ্রিকোয়েন্টলি ক্রস গুলো হচ্ছে লেফট সাইড দিয়ে ওভারল্যাপ করে যেভাবে আসছিল। তারপরও ওকে উঠিয়ে আপনার ওখানে দিয়েছে মিডফিল্ডার গঞ্জালেসকে। তাহলে কি তখন ৩ জন হয়ে গেল আপনার। ৩ জন হয়ে গেল এবং এই ৩ জন হওয়াতে আপনার তাদের মিডফিল্ডে আপনার ভেরিয়েশন আসলো। মিডফিল্ডার প্লেয়ার ইনক্রিজ মিডফিল্ড থেকে আর উপরে চলে গেল। একই সঙ্গে ডিপল ছিল রাইট সাইডে। সেখানে নাম্বার 9 বা নাম্বার 10 এর পজিশনে ছিল না। সেখান থেকে ডিপলকে চেঞ্জ করে লাউতারো মার্টিনেজ। তখন যদি আমি ধরি যে ৩ টা জেনুইন স্ট্রাইকার আর্জেন্টিনা তখন মাঠে। তখন তাদের গোল লাগবে। মানে ডেসপারেট। এটা একটা ছিল। আর পক্ষান্তরে যদি আমি মরক্কোর কথা বলি, হয়তো মিশরের কথা বলি, তখন সেখানে কিন্তু এটার একটা পাল্টা অ্যাকশন নিতে হবে। তো যখন তাদের ৫ জন অলরেডি ফরওয়ার্ড চলে আসছে মাঠে, ওটা কাউন্টার করব সেটা আসলে আমার কাছে মনে হয় না। আমি জানি না উনি বেস্ট কোচ ছিলেন এখানে হাসান হোসেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অল্টারনেটিভ কিছু প্রয়োজন ছিল। মানে তার ডিফেন্সটাকে তো রিঅর্গানাইজ করা উচিত ছিল। ওইটাও কি একটা কারণ? যখন আপনি যেটা শুরুতে বলছিলেন যে 2-0 এগিয়ে থাকাটা খুব ইন্টারেস্টিং লেগেছে যখন আপনি প্রথম আমাকে কথা বললেন যে এক গোলের তো কোনো নিশ্চয়তা নাই। 2-0 গোল গট
কুশন যে একটা রাইট। গোল খেলেও আমি এগিয়ে থাকবো। কিন্তু আপনি যে ইমোশনাল জিনিসটা বললেন যে 2-0 এগিয়ে গেছে 58 মিনিটে, ওটা কয় মিনিটে ছিল ওই গোলটা? 67 মিনিটে। ৬৭ মিনিটে। তো তখন এবং ৭৯ মিনিট পর্যন্ত যত সময় যাচ্ছে, ইনফেক্ট আর্জেন্টিনার সমর্থকদের কথা যদি বলি, তারা তো আশা ছেড়ে দিয়েছিলেন। রাইট। তো আর্জেন্টিনা মিশরের আশা ছেড়ে দেওয়ার অর্থই হচ্ছে যে মিশর ভাবছিল যে কাজ হয়তো হয়ে গেছে। হ্যাঁ। তো এইটা কি মানে প্রফেশনাল কোচের কাছ থেকে তো এটা এক্সপেক্টেড না যে এটা প্রফেশনাল কোচ এবং প্লেয়ারদের কাছে এক্সপেক্টেড না। আপনার কিছু মনে হয়, এবং ইভেন ডাগ আউটে আমরা যেটা দেখেছি জি, যে স্কালোনি যেভাবে ঠান্ডা মাথায় ইমোশন একদম পরের দিকে শো করেছেন, জি। মানে পুরোপুরি ম্যাচে কনসেন্ট্রেট করছিলেন, তারা একটু ইমোশনালি একটু ইমোশনালি ওরা একটু মানে আপনার ডিস্ট্রাক্টেড ছিল। যে একটা ম্যাচে শেষ হওয়ার আগে জি। যে শেষ না। ভিতরে ঢুকতে হবে। আসলে অপোনেন্ট কি করছে, আমাকে কি করতে হবে, মাঠে কোথায় এটা উনি অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোচ উনি অবশ্যই। অবশ্যই। কিন্তু যদি আশেপাশে বেঞ্চ থেকে যদি সবাই এরকম মানে যেটা ছিল আরকি একটা আ ভালো ডিসিশন নেওয়ার মতো একটা মানে কনক্রিট ডিসিশন নেওয়ার মতো পরিবেশটা ওই বেঞ্চে ছিল না আমার কাছে মনে হচ্ছে। আর যেটা বলছিলেন যে আপনার আ 1-0 লিড যদিও আপনার উইনিং কনফার্মেশন দেয় না। কিন্তু সাবধান করে কিন্তু 2-0 লিড কিন্তু আপনাকে রিল্যাক্স করে হয়তো রিল্যাক্স একটু, করে দেয়। আপনার একটু ক্যাজুয়ালিটি নিয়ে আসবে। আপনার না, এটা ক্যাজুয়াল হওয়ার চান্স এটা থাকে। আপনি খুব একটা ভালো পয়েন্ট বলছেন, ইন্টারেস্টিং। এটা আমি ওইভাবে আগে মানে মানে আমি নিজেও চিন্তা করি নাই, কারো মুখে শুনিও নাই। হুম, এই হোসাম হাসানের কথা বলছিলাম যে যিনি ওই সোলো রানটা করে গোলটা বানিয়ে দিলেন, যেটা জি। বললাম অসাধারণ একটা গোল হতো। ঘটনাচক্রে মিশরের কোচের নাম হোসাম হাসান। হাসান, হাসান। এবং এখনো পর্যন্ত সালাহ প্রবাবলি তাকে ছাড়িয়ে গেছে কিনা এটা নিয়ে তর্ক হয়। জি, মিশরের এখনো কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার। জি। তারা তো ২ ভাই, জানেন আপনি। হ্যাঁ, আইডেন্টিক্যাল টুইন তারা, টুইন। ইব্রাহিম হাসান আর হুসাম হাসান মিলে সামলান। এবং তার অভিযোগগুলা ভয়ংকর অভিযোগ। মানে জি। ইনফেক্ট একটা পর্যায়ে উনি এইরকম একটা ক্রস চিহ্ন দেখাচ্ছিলেন। ও কয়েকবার হ্যাঁ, দেখিয়েছেন করছেন। সেটা কিন্তু রেসিজমের একটা রাইট, চিহ্ন, যে চিহ্ন। রেসিস্ট কোনো কমেন্ট হইলে বা কোনো আচরণ হইলে এটা এই চিহ্নটা দেখানো হয়। জি, এইটা নিয়ে খুব একটা আলোচনা দেখছি না। হুম। এটি কি আপনার চোখে পড়েছে নিশ্চয়ই? এটা আমার চোখে পড়েছে। আসলে আপনার আমি দেখেছি আপনার সেটা হলো 2018 এর ওয়ার্ল্ড কাপে। তখন নেদারল্যান্ডের কোচ ছিলেন আপনার সিনিয়র কোচ। আ অ্যাডভোকাট? না অ্যাডভোকেট না। তার পরের জন। এ ভ্যান হেকার তো না না, তখন। না তারপরের জন মাঝখানে ম্যানচেস্টার ও ছিল। ফানগাল। ফান গাল কিন্তু ফন হালও বলে, ফন হাল পুরা ওয়ার্ল্ড কাপ কিন্তু সে বলে আসছে যে ফিফা একটা বিশেষ দলকে চ্যাম্পিয়ন করার জন্য জানপ্রাণ চেষ্টা করছে। পুরা ওয়ার্ল্ড কাপ বলে আসছে কিন্তু। মানে একবারে মানে পাবলিকলি বলছে, মিডিয়াতে বলছে, সব জায়গায় প্রেস কনফারেন্সে বলে আসছে। কিন্তু আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ শেষে ফ্রান্স জিতলো। না, উনি বেস্ট কোচ ওয়ার্ল্ড কাপের ছিলেন। আচ্ছা। আমার কাছে এই মনে বলার কারণে পুরস্কার দিল তাকে? না, এই বলার কারণে আমার কাছে মনে হচ্ছে যে ফিফা সবসময় কোচদেরকে সেভ করিয়ে নিয়ে যায়। মানে এইজন্য এটা আপনি, হ্যাঁ, মানে আপনি বলছেন যে মানে এরকম আউটবার্স্ট হতে পারে, এটা জি, ইমোশনাল খেলা। জি, জি। ইনফান্তিনো এগুলো বুঝে? আমার আইডিয়া নাই কিন্তু ট্রাম্প হতে কিন্তু পারে। বলছেন যে উনি খুব ভালো খেলা বোঝেন। পরে আবার বলছেন যে রেড কার্ড জিনিসটা কি আমি জানতাম না, আমি বুঝলাম না। উনি খুব নাকি ভালো খেলা বোঝেন, এটা বলছেন। খেলা বোঝেন, কার্ড বোঝেন না। আচ্ছা, কার্ড বোঝেন না। আমরা কি আমরা আজকে এই ম্যাচেই থাকবো। আমরা সামনের দিকে তাকাবো না এই কারণে যে কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে কালকে থেকে। জি, একটু খালি মানে শেষ দিকে হয়তো একটু ছুঁয়ে যাব যে ৮ টা দলের ভিতরে ৬ টা হচ্ছে ইউরোপিয়ান টিম। হুম, একটা আফ্রিকার দল মরক্কো। সাউথ আমেরিকার একমাত্র প্রতিনিধি হচ্ছে আর্জেন্টিনা। জি, ইউরোপিয়ান ডমিনেটেড একটা ওয়ার্ল্ড কাপ জি, হচ্ছে। তো এটা এর আগে হয়েছে কিনা, লাস্ট কবে হয়েছে ৬ টা দলের ৮ টা দলের মধ্যে ৬ টা, এটা আমি সিউর না। আর মরক্কো ফ্রান্স ম্যাচ নিয়ে আমরা কালকে কথা বলব। রাইট। আপনিও থাকতে পারেন বা অন্য কেউ থাকতে পারে। আমরা আসলে শেষ করব যাকে দিয়ে শেষ করা উচিত। জি, লিওনেল মেসি। রাইট। যে ৮ গোল হয়ে গেল কালকে। ওভারঅল ২১ গোল। নকআউটে সবচেয়ে বেশি ম্যাচ। এটা তো আর্জেন্টিনা যত হুম, এগোবে তার রেকর্ডটা ততই বাড়বে। বাড়বে। এটা দলের সঙ্গে সম্পর্কিত। নকআউটে সবচেয়ে বেশি গোল। এটা অবশ্যই তার কৃতিত্ব। ইন্টারেস্টিংলি ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস তার। রাইট। এবং এই ওয়ার্ল্ড কাপে ২ টা মিস করেছেন। কোন ওয়ার্ল্ড কাপে কোন প্লেয়ার এর আগে একাধিক মিস করেন নাই। টোটাল ৮ টা পেনাল্টির ভেতরে ৪ টা মিস করেছেন, 50% মিস। এটা কি এই কারণে যে মেসিও যে রক্ত মাংসের মানুষ, এটা বোঝাতে? নাকি উনি ঠিক করেছেন যে ভালো খারাপ সব রেকর্ড আমি নিয়ে নেব? না, এটা আসলে রক্ত মাংসের মানুষ এটা হতেই পারে। আর একটা জিনিস হলো যে আর্জেন্টিনা এগেইনস্ট এ অন্যান্য টিম পেনাল্টি মানে কনসিড করে। কনসিড করবেই। সেই ক্ষেত্রে মানে তার মেসির শটগুলো নিয়ে এত বেশি মানে প্রিপারেশন থাকে আমার কাছে মনে হচ্ছে যে কারণ দেখেন আপনার ২ টা মিস আমরা এই লাস্ট ২ টা দেখলাম। একই দিকে এবং একইভাবে। তাইলেও তাদের মানে মেসির যে সম্ভাব্য যে শুটিং জায়গাগুলা রয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে গোলকিপাররা এত বেশি মানে গোলকিপার কোচের সহায়তা কাজ করে
সেটা মেসি হয়তো অনেক সময় ওই সময়টা হয়তো তার ওইটা মানে মাথায় চলে আসে যে আসলে এটি কি আপনি মানে আপনি মনে হয় আপনার কখনো যে নেক্সট ম্যাচে আর্জেন্টিনা পেনাল্টি পেল, ধরে নিলাম। এটা মেসির বদলে অন্য কেউ মারবে? এটা কি? আমার মনে হয় না। আমার মনে হয় না মেসি মারবে। মেসি মারবে। কারণ মেসি ওইটা একটা রং মেসেজ যাবে টিমের প্রতি, রাইট। বা নাকি মেসি বলে সাহস পাবে না? না মেসি বলে সাহস পাবে না। মেসি মানে মেসিই নিবে। কারণ আপনি দেখেন যে ২ টা পেনাল্টি মিস করার পরে মেসির পারফরম্যান্স। এটাও একটা পয়েন্ট থাকতে পারে যে যে পেনাল্টি মিস করুক তার কনফিডেন্সটা কোন লেভেলের থাকে কোন ওটা লেভেলে ওইটা না। থাকে। আচ্ছা, আমরা তাহলে ওই একটু ফরওয়ার্ড লুকিং দিয়ে শেষ করি। মেসি দিয়ে শেষ করব ভাবছিলাম। সেটা হচ্ছে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ ইতিহাসে ইউরোপে গিয়ে সাউথ আমেরিকার দল জিতেছে প্রথম ব্রাজিল 58 এ। 2014 তে গিয়ে সাউথ আমেরিকা থেকে জার্মানি জিতেছে। এই ২ টাই উদাহরণ আছে। এবার খেলা হচ্ছে আমেরিকায়, উত্তর আমেরিকায়। সেখানে কোয়ার্টার ফাইনালে ৬ টা দল ইউরোপের। এটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন কিনা? এটা আমার এক্সপেকটেশন এ ছিল। কারণ আমি আপনার এখানেই বলেছিলাম যে আসলে ফুটবলটা দিন, দিন মানে যেভাবে ইউরোপ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ইউরোপ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কারণ আপনার স্মার্ট ইন্টেলিজেন্ট এবং তাদের যে আপনি সেনেগালের ম্যাচের পরে এই কথাটা জি, বলেছিলেন। জি। কারণ স্মার্ট ইন্টেলিজেন্সি আপনার এদিকেই বেশি আরকি। এদিকেই বেশি এবং তাদের আ টোটাল যে ফুটবল কালচার এবং ফুটবল ইনফ্রাস্ট্রাকচারটা ফুটবল যে কিভাবে শুরু করতে হয় এবং ওই টপ লেভেলটা মেইনটেইন করতে হয়। এটা মানে আমার কাছে মনে হয় না যে ইউরোপ ছাড়া আর কোথাও আছে এবং প্রত্যেকটা দেশে আপনি যদি যারা কোয়ালিফাই করেছে তাদের কিন্তু একদিনের ফসল না। তাদের একটা লং টার্ম ভিশন থাকে, চিন্তা থাকে। যারা ওই অবস্থায় আছে তাদের মেইনটেন্যান্স এর, যারা ওই অবস্থায় যায় নাই কিন্তু তাদের টার্গেট ওইখানে যাওয়ার এবং সেটা মেইনটেইন করা। এটিকে আপনি বলবেন তাহলে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে প্ল্যানিং, তাদের যে প্ল্যানিং লং টার্ম ভিশন জি, এবং গ্রাসরুট লেভেলে ওইটা পুরো রাইট দেশে যে ফুটবল জালটা বিস্তৃত করা জি, এবং তাদের যে ভাইব্রেন্ট লিগ, জি, ওয়ার্ল্ডের সব টপ প্লেয়াররা ওইখানে এসে খেলছে। জি। এই সবগুলোর ফসল হচ্ছে এটা। ফসল এটা। আপনার একটা জিনিস হলো যে ফুটবল আসলে আমরা যে ফুটবলটা আমরা দেখে আসছি, আমাদের যে ফুটবল কালচার হলো যে খেলতে প্লেয়ার তারপরে এসে চলে আসে প্লেয়ার। কিন্তু মানে এটা তৈরি করতে হয়। প্লেয়ার তৈরি করতে হয়। এখন আর ওই যে আপনার আম গাছে যে আপনার আমের যে টক হয় সেখান থেকে আপনি মিষ্টি আম মানে আপনার কি বলে ওষুধ দিয়ে বা মেডিসিন দিয়ে মিষ্টি করবেন সেই সুযোগ নাই। আপনাকে মিষ্টি আমের আ চারাই রোপণ করতে হবে। তাহলে আপনি মিষ্টি আম পাবেন। আরেকটা জিনিস হলো এখন ফুটবল কালচারে হলো আপনার লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট। এটা হলো এলটিডিপি এটা অনেক বড় প্রজেক্ট। এটা প্রত্যেক দেশেরই আছে এবং তারা এটা খুব ফলো করে। এটার ফল পাচ্ছে ওরা। হ্যাঁ, এটা আপনি আজকে কাজ করবেন, ফল পাবেন হয়তো ১০ বছর পরে। রাইট। আমাদের তো আজকে কাজ করলে ১০ দিনের মধ্যে ফল পেতে হবে। না আমাদের ওভারনাইট পেতে হবে। পরে কাল পরে সকালে পেতে হবে। থ্যাংক ইউ ফর কারেকশন যে আমাদের এই সাফেই জিততে হবে। ৬ মাস আগে কোচ আনবো, বলব জি, যে এই জিততে হবে। সাফেই জিততে হবে। অ্যাম মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কি, আমি তো আমার প্রশ্নের উত্তরে আপনি কথাগুলো বললেন। আপনার কি এমন কিছু আছে যেটা আপনার যোগ করার আছে, বা আমি মেসি নিয়ে মানে আমার একটা পার্সোনাল হ্যাঁ, আরকি বলেন একটা না। মানে এটা হলো যে আপনার যখন অস্ট্রেলিয়া টিমের রিকি পন্টিং, ব্রেটলি তারপর আপনার ম্যাকগ্রা এবং যারা ছিল আরকি ওই টিমটা আরকি সেনওয়ান, হ্যাঁ। শেনওয়ান ওই টিমটা কিন্তু তখন মেথু হেডেন, হ্যাঁ। মেথু হেডেন তখন কিন্তু আপনার কোন টিম ক্রিকেট ওদের সাথে পারত না। হুম, হুম। মানে অস্ট্রেলিয়া খেলা মানে জেতা। মাঠে নামলেই একটা ভয় লেগে তখন যেত। আমার একটা ফাইন্ডিং ছিল যে অস্ট্রেলিয়া আসলে আর ওয়ার্ল্ডে কারোর সাথে খেলা উচিত না। মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহের সাথে খেলা উচিত। এখন মেসির এই ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স দেখে আমার মনে হচ্ছে যে আসলে মেসি এই জগতের আর কারোর সাথে খেলা দরকার নেই। এলিয়েনদের সাথে ফুটবল খেলা দরকার। এলিয়েনদের সাথে ফুটবল দেখি আমরা প্রথম আলো থেকে আমরা ইন্টার ইউনিভার্সিটি ফুটবল করি। এটা একটু উপরের দিকে যেতে হবে। এলিয়েনদের করতে গেলে একটু বেশি পরিশ্রম আছে। জি। দেখি, আপনি ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা দেখি এলিয়েনদের সঙ্গে মেসির কোনো ফুটবল ম্যাচ আয়োজন করা যায় কিনা। মারুফের প্রস্তাব এটা। যে এবং আমার ধারণা তাহলে প্রতিপক্ষ দলগুলো এটা বলতে পারে, ভাই আমাদের নরমাল মানুষের সঙ্গে খেলা দাও। আমাদের এলিয়েনের সঙ্গে খেলা দিও না। এই সবগুলোই হচ্ছে আসলে কমপ্লিমেন্ট। উই আর ভেরি ফরচুনেট যে উই আর ওয়াচিং ওয়ান অফ দ্য অল টাইম গ্রেট। এবং রোনালদোর বিদায়টা নিয়ে কথা বললাম না খুব একটা। রোনালদো বিদায় নিয়েছেন। এটা কালকে কিছুটা আলোচনা হয়ে গেছে। মেসি রোনালদোর এই যুগের মধ্যে যে আমরা গত ১০-১৫ বছর ফুটবলটা এনজয় করেছি, উই আর ভেরি লাকি আমরা দর্শক। এবং এর প্রতি নিশ্চয়ই আপনিও পড়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে।